আজ আমরা 12 পাওয়ারফুল প্রিন্সিপালস নামের একটা বেশ ইন্টারেস্টিং বই নিয়ে কথা বলবো। আমাদের হাতে বইটার একটা সারসংক্ষেপ আছে, যা বলছে এটা ব্যক্তিগত সাফল্য আর একটা অর্থপূর্ণ জীবনের জন্য কিছু নিয়ম বাতলে দেয়। আর বইটার দাবি কিন্তু বেশ বড়, এগুলো নাকি সাফল্যের চিরন্তন নিয়ম। ঠিক তাই। আর আমাদের আজকের আলোচনার প্রেক্ষাপটটাও কিন্তু এটাই। মানে আমরা শুধু নিয়মগুলো কি সেটা জেনেই থেমে থাকব না, বরং বোঝার চেষ্টা করব যে এই পুরো কাঠামোটা কিভাবে কাজ করে। বইটা যেমনটা বলছে, এই নীতিগুলো নাকি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই কার্যকর। তো আমাদের কাজ হবে এই দাবির পেছনের যুক্তিটা একটু খতিয়ে লেখা। একদম। আমাদের আজকের মিশন হলো এই 12টা নীতিকে শুধু একটা লিস্ট হিসাবে না দেখে বরং একটা সম্পূর্ণ ছবির মতো করে দেখা। চলুন দেখি এই নীতিগুলো কিভাবে একে অপরের সাথে জুড়ে আছে আর সত্যিই কি একটা সফল জীবনের নকশা তৈরি করতে পারে, যেমনটা বইটাতে বলা হচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। বইটা বলছে সবকিছু শুরু হয় আত্মবিশ্বাস আর উদ্দেশ্যের স্বচ্ছতা দিয়ে। একটা লাইন আমার বেশ মনে ধরেছে, সাফল্যের শুরু হয় তখন যখন কেউ পরিষ্কারভাবে জানে সে কি চায় এবং বিশ্বাস করে যে সে তা পাওয়ার যোগ্য। কথাটা শুনতে বেশ জোরালো, তাই না? অবশ্যই। কিন্তু আমার প্রশ্ন হলো, এত শত নীতির মধ্যে এটাকে কেন একদম প্রথমে রাখা হলো? এর উপর বাকি সবকিছু কিভাবে নির্ভর করছে? এটা আসলে মানে পুরো দালানের ফাউন্ডেশন বা ভিত্তির মতো। একবার ভাবুন তো, একটা জাহাজ বন্দর থেকে রওনা দিল, তার ইঞ্জিন বিশ্বের সেরা, নাবিকরাও দারুণ দক্ষ। আচ্ছা। কিন্তু জাহাজটা কোথায় যাবে সেই গন্তব্যই ঠিক করা নেই। তাহলে কি হবে? শুধু ঘুরপাক খাবে? একদম। ইঞ্জিন চলবে, তেল পুড়বে, কিন্তু জাহাজটা শুধু অথই সাগরে ঘুরতেই থাকবে। বইটার যুক্তিটা ঠিক এমনই। একটা পরিষ্কার লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়া আমাদের সব চেষ্টা, সব পরিশ্রম আসলে বইয়ের ভাষায় শক্তির অপচয় ছাড়া আর কিছুই না। তার মানে এটা শুধু বড় স্বপ্ন দেখার কথা বলছে না, বরং সেই স্বপ্নটাকে একটা সত্যিকারের অর্জনযোগ্য লক্ষ্যে পরিণত করার কথা বলছে। কিন্তু এই মানসিক প্রস্তুতিটা এত জরুরি কেন? কারণ মানসিক প্রস্তুতিটাই তো আসল খেলা। স্বচ্ছতা বা ক্ল্যারিটি আমাদের সেই ম্যাপটা দেয়, যেটা পথ দেখায়। আর আত্মবিশ্বাস হলো, ধরুন, সেই জাহাজের জ্বালানি, যা আমাদের বিশ্বাস যোগায় যে গন্তব্যে পৌঁছানো সম্ভব। এই দুটো ছাড়া পরের ধাপগুলোতে যাওয়ার কোনো মানেই হয় না। আপনি যদি নিজেই না জানেন কোথায় যাচ্ছেন বা বিশ্বাসই না করেন যে সেখানে পৌঁছাতে পারবেন, তাহলে শৃঙ্খলা বা কঠোর পরিশ্রমের মতো বিষয়গুলো একটা সময় বোঝা মনে হবে। এই প্রথম ধাপটা হলো কেন এবং কি তা ঠিক করা। বাকি পুরো বইটা হলো কিভাবে সেই লক্ষ্যে পৌঁছানো যাবে তার আলোচনা। এই ভিত্তি দুর্বল হলে পুরো কাঠামোই তো নড়বড়ে হয়ে যাবে। বুঝতে পারছে। তার মানে লক্ষ্য ঠিক করা আর তাতে বিশ্বাস রাখা হলো প্রথম ধাপ। কিন্তু শুধু ম্যাপ হাতে থাকলেই তো আর গন্তব্যে পৌঁছানো যায় না, তাই না? জাহাজটা চালাতেও তো হবে। ঠিক। এখানেই সম্ভবত শৃঙ্খলা, ধারাবাহিকতা আর দায়িত্বের প্রশ্নটা আসে। ঠিক ধরেছেন। এখানেই বইটা থিওরি থেকে প্র্যাকটিসে প্রবেশ করে। প্রথম ধাপ যদি হয় কোথায় যেতে হবে তা জানা, তবে এই ধাপটি হল সেখানে পৌঁছানোর ইঞ্জিনটা চালু করা। আর এই ইঞ্জিনের মূল 3টি অংশ হল শৃঙ্খলা, ধারাবাহিকতা এবং দায়িত্ব। বইটার একটা খুব শক্তিশালী কথা আছে যে সাফল্য কোনো লটারির টিকিট নয়, বরং এটা প্রতিদিন নেওয়া ছোট ছোট ইতিবাচক কাজের ফল। এই ধারণাটা কিন্তু আমাদের রাতারাতি সফল হওয়ার ধারণার একেবারে উল্টো। আমরা সবসময় বড় একটা কিছু করার অপেক্ষায় থাকি, কিন্তু বইটা বলছে ছোট ছোট পদক্ষেপের কথা। এর পেছনের মনস্তত্ত্বটা কি? এটা আসলে আমাদের মস্তিষ্ককে নতুন করে প্রোগ্রাম করার মতো। দেখুন, আমাদের মস্তিষ্ক বিশাল হঠাৎ পরিবর্তনে ভয় পায়, প্রতিরোধ করে। আচ্ছা। কিন্তু যখন আমরা প্রতিদিন একটা ছোট কাজ করি, ধরুন প্রতিদিন মাত্র 5 পৃষ্ঠা বই পড়া, তখন মস্তিষ্ক এটাকে হুমকি হিসেবে দেখে না। ধীরে ধীরে এটা আমাদের অভ্যাসে পরিণত হয়, আমাদের পরিচয়ের অংশ হয়ে যায়। তখন আর কাজটা করতে বাড়তি মানসিক চাপ লাগে না। ইন্টারেস্টিং। একদিনে 100 পৃষ্ঠা পড়ার চেয়ে প্রতিদিন 5 পৃষ্ঠা পড়াটা তাই লম্বা দৌড়ে অনেক বেশি কার্যকর। এটাই ধারাবাহিকতার শক্তি। আর নিজের পছন্দের জন্য সম্পূর্ণ দায়িত্ব নেওয়া, এই বিষয়টা অনেক সময় তো পরিস্থিতি সত্যিই আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। সেক্ষেত্রে নিজের ওপর দায় নেওয়াটা কি একটু সেলফ ব্লেমিং বা আত্মনিন্দার মতো শোনায় না? চমৎকার প্রশ্ন। আর এখানেই বইটা একটা সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছে।
দায়িত্ব নেওয়া মানে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারা নয়। দায়িত্ব নেওয়া মানে নিজের প্রতিক্রিয়ার নিয়ন্ত্রণ নেওয়া। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, ট্রাফিক জ্যামের কারণে আপনার মিটিংয়ে পৌঁছাতে দেরি হলো। এখন আপনার হাতে দুটো পথ খোলা আছে। এক, আপনি ভাগ্যে, ট্রাফিক বা পুরো শহরকে দোষ দিতে পারেন। এটা হলো ভিকটিম মেন্টালিটি বা শিকারের মানসিকতা। যেখানে মনে হয় সবকিছু আমার বিরুদ্ধে কাজ করছে। একদম। আর দ্বিতীয় পথটা? দ্বিতীয় পথটা কি? দ্বিতীয় পথটা হলো ভাবা, আচ্ছা, জ্যামটা আমার নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু আমার প্রতিক্রিয়া আমার নিয়ন্ত্রণে। পরের বার আমি 10 মিনিট আগে বেরোব অথবা অন্য কোনো রাস্তা নেব। এই যে নিজের হাতে পরিস্থিতির স্টিয়ারিংটা নিয়ে নেওয়া, এটাই হলো ক্রিয়েটর মেন্টালিটি। বাহ! এর মানে এই নয় যে বাইরের কোনো কিছুর প্রভাব নেই, অবশ্যই আছে, কিন্তু আমাদের পছন্দগুলো সম্পূর্ণ আমাদের। এই মানসিকতা পরিস্থিতিকে অসহায়ভাবে মেনে না নিয়ে নিজের জীবনকে সক্রিয়ভাবে গঠন করার ক্ষমতা দেয়। দারুণ উদাহরণ। তাহলে প্রথমে আমরা গন্তব্য ঠিক করলাম, তারপর ছোট ছোট পদক্ষেপে সেদিকে যাওয়ার জন্য একটা ইঞ্জিন তৈরি করলাম। কিন্তু যে কোনো লম্বা যাত্রাতেই তো ঝড় বৃষ্টি বা খারাপ রাস্তা আসবেই। এখানেই কি মানসিক দৃঢ়তার ধারণাটা আসছে? একদম। এখানেই বিষয়টা আরও গভীর হচ্ছে। বইটার তৃতীয় ভাগটা হল মানসিক দৃঢ়তা নিয়ে, যার মধ্যে আছে ইতিবাচক চিন্তাভাবনা, আবেগ নিয়ন্ত্রণ এবং সহনশীলতা। কারণ পরিকল্পনা যতই নিখুঁত হোক, বাস্তবে তো সবকিছু পরিকল্পনা মাফিক হয় না। ঠিক। ব্যর্থতা আসবে, অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আসবে। বইটা বলছে চ্যালেঞ্জ বা ব্যর্থতাকে বিপর্যয় হিসেবে না দেখে শিক্ষা হিসেবে দেখতে হবে। কথাটা শুনতে খুব অনুপ্রেরণাদায়ক, কিন্তু বাস্তবে যখন কেউ একটা বড় ব্যর্থতার মুখোমুখি হয়, তখন তো ইতিবাচক থাকাটা প্রায় অসম্ভব মনে হয়। সেই মুহূর্তে এই দর্শনটা কিভাবে কাজ করে? দেখুন, বইটা কিন্তু অবাস্তব আশাবাদের কথা বলছে না। এটা বলছে না যে ব্যর্থ হলে কষ্ট পাওয়া যাবে না বা হতাশ হওয়া যাবে না। আবেগগুলোকে অস্বীকার করার কথা বলা হয়নি। তাহলে বরং আবেগ নিয়ন্ত্রণ মানে আবেগের দাস না হয়ে ওঠা। যখন কোনো ব্যর্থতা আসে, তখন হতাশ হওয়াটা স্বাভাবিক। সেই অনুভূতিটাকে স্বীকার করে নেওয়া জরুরি। কিন্তু সেই হতাশায় ডুবে না থেকে নিজেকে প্রশ্ন করা, এখান থেকে আমি কি শিখলাম, কোন জিনিসটা আমি পরের বার ভিন্নভাবে করতে পারি। তার মানে ব্যর্থতাকে একটা ডেটা পয়েন্ট হিসেবে দেখা? ঠিক তাই। প্রতিটি ভুল বা ব্যর্থতা আসলে তথ্যের একটা দারুণ উৎস। এই তথ্যকে ব্যবহার করেই পরবর্তী পদক্ষেপ আরও ভালোভাবে নেওয়া যায়। সহনশীলতা বা রেজিলিয়েন্স জিনিসটা অনেকটা শরীরের পেশির মতো। আচ্ছা। কিভাবে? প্রথমবার জিমে গেলে যেমন মাসল পেন হয়, কিন্তু নিয়মিত ব্যায়াম করতে করতে পেশি শক্তিশালী হয়ে ওঠে, এটাও ঠিক সেরকম। বারবার পড়ে যাওয়ার পরেও উঠে দাঁড়ানোর অনুশীলনের মাধ্যমে মানসিক শক্তি তৈরি হয়। এর মানে সমস্যা এড়িয়ে যাওয়া নয়, বরং সমস্যা মোকাবিলার ক্ষমতা বাড়ানো। বাহ! তাহলে আমরা দেখলাম প্রথমে লক্ষ্য নির্ধারণ, তারপর সেই লক্ষ্যে কাজ করার জন্য শৃঙ্খলা, এবং এখন সেই যাত্রাপথে টিকে থাকার জন্য মানসিক শক্তি। এই পর্যন্ত সবই খুব ব্যক্তিগত বিকাশের কথা, কিন্তু এরপরের ধাপটা আমাকে একটু ভাবিয়েছে। কোনটা? একটা ব্যক্তিগত সাফল্যের বইতে অন্যদের সাথে সম্পর্কের উপর এত জোর দেওয়া হয়েছে কেন? চতুর্থ ভাগে আমরা দেখছি সম্পর্ক, যোগাযোগ এবং সেবার মতো নীতিগুলো। এই প্রশ্নটা খুবই স্বাভাবিক, কারণ আমরা সাফল্যকে প্রায়ই একটা একাকী দৌড় প্রতিযোগিতা হিসেবে ভাবি। কিন্তু বইটা সম্ভবত বোঝাতে চাইছে যে সাফল্য বা পরিপূর্ণতা কোনো বিচ্ছিন্ন দ্বীপে একা বসে অর্জন করার মতো বিষয় নয়। আমরা তো সামাজিক জীব। আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রই, সেটা পরিবার হোক বা কর্মজীবন, অন্যদের সাথে জড়িত। তার মানে কি এটা বলা হচ্ছে যে আমাদের সাফল্য অন্যদের ছাড়া অসম্পূর্ণ? অসম্পূর্ণ তো বটে, হয়তো অসম্ভবও। ভাবুন, সততা এবং সম্মানজনক আচরণের মাধ্যমে বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কগুলোই কিন্তু ব্যক্তিগত এবং পেশাগত জীবনের সুযোগের দরজা খুলে দেয়। কেউ একা একা বড় কিছু করতে পারে না। ঠিক। তার একটা নেটওয়ার্ক লাগে, সহকর্মী লাগে, বন্ধু লাগে। আর অন্যের জীবনে মূল্য যোগ করা বা সেবা করার ধারণাটা আরও গভীর। এটা বলছে, যখন আমরা শুধু নিজের লাভের কথা না ভেবে অন্যের সমস্যার সমাধান করি বা তাদের সাহায্য করি, তখন এক ধরনের ভেতরের সন্তুষ্টি আসে, যা শুধু টাকা বা পদ দিয়ে পাওয়া যায় না। তাহলে কি বলা যায় যে এটা স্বার্থপরতা থেকে সরে এসে একটা বৃহত্তর দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখার কথা বলছে? অনেকটা সেরকমই।
এটা সাফল্যকে শুধু আমি কি পেলাম এই সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে না দেখে আমি কে দিতে পারলাম এই সম্মিলিত দৃষ্টিকোণ থেকে দেখতে উৎসাহিত করে। দীর্ঘমেয়াদে যে মানুষ অন্যের জন্য অবদান রাখে, সমাজ তাকেই তো মনে রাখে এবং সমর্থন করে। তাই ব্যক্তিগত সাফল্যের ইমারতটা আসলে মজবুত সামাজিক সম্পর্কের ভিত্তির ওপরই দাঁড়িয়ে থাকে। ভিত্তিটা দুর্বল হলে ইমারতটাও বেশি দিন টিকবে না। এই দৃষ্টিকোণটা সত্যি ভাবার মতো। আচ্ছা, সবকিছু শোনার পর আমার মাথায় একটা বড় প্রশ্ন ঘুরছে। বলুন। আমরা এত কিছু জানলাম, লক্ষ্য, শৃঙ্খলা, মানসিকতা, সম্পর্ক, কিন্তু দিনের শেষে যদি কাজটাই না করি তাহলে তো সবই বৃথা। বইটা কি এই জানা এবং করার মাঝের ফাঁকটা নিয়ে কিছু বলছে? কারণ আমরা সবাই এমন কাউকে চিনি যারা হয়তো সব সেলফ হেল্প বই পড়েছে, কিন্তু তাদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। এবং আপনি বইটির একেবারে কোর বা মূল প্রশ্নে চলে এসেছেন। এটাই হলো চূড়ান্ত ধাপ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ: অবিরাম শেখা এবং কাজ করা। বইটির মূল বার্তাটি এখানে খুব পরিষ্কার। শুধুমাত্র জ্ঞানই যথেষ্ট নয়। এটাই তাহলে কল টু অ্যাকশন? একদম। এটাই হলো আসল কাজের আহ্বান। পূর্ববর্তী সমস্ত নীতি সঠিক মানসিকতা, শৃঙ্খলা, সহনশীলতা এবং সম্পর্ক, এগুলো সবই তাত্ত্বিকভাবে জানা সম্ভব, কিন্তু সেগুলোকে কাজে প্রয়োগ না করলে সেগুলো নিছক সুন্দর কিছু ধারণা হয়েই থেকে যাবে। তাহলে এই চূড়ান্ত ধাপটা আসলে কি করতে বলছে? এটা দুটো জিনিসের কথা বলছে। এক, অবিরাম শেখা। পৃথিবী দ্রুত পাল্টাচ্ছে, তাই আমাদেরও সময়ের সাথে সাথে নিজেদের জ্ঞান এবং দক্ষতাকে উন্নত করতে হবে। শেখা থামিয়ে দেওয়া মানে তো পিছিয়ে পড়া। আর দ্বিতীয়টা? কিন্তু দ্বিতীয় এবং সবচেয়ে জরুরি অংশটা হলো কাজ করা। বইটিতে জোর দেওয়া হয়েছে যে আসল পরিবর্তন তখনই আসে যখন অর্জিত জ্ঞানের সাথে সাহস এবং অধ্যবসায় যোগ হয়। সাহস এবং অধ্যবসায়, এই দুটো শব্দ কেন এত গুরুত্বপূর্ণ? কারণ সাহস লাগে প্রথম পদক্ষেপটা নিতে। নতুন কিছু শুরু করতে গেলে সবসময় ব্যর্থতার ভয় থাকে, মানুষ কি বলবে সেই চিন্তা থাকে। সাহস সেই ভয়কে অতিক্রম করতে সাহায্য করে। আর অধ্যবসায়? আর অধ্যবসায় বা পারসিভারেন্স লাগে সেই পথে অবিচল থাকতে, বিশেষ করে যখন দ্রুত কোনো ফলাফল দেখা যায় না। বেশিরভাগ মানুষ তো শুরু করে, কিন্তু মাঝপথে কঠিন মনে হলে ছেড়ে দেয়। অধ্যবসায় সাধারণ আর অসাধারণের মধ্যে পার্থক্য গড়ে দেয়। আচ্ছা। সুতরাং পুরো কাঠামোটি এভাবে দাঁড়ায়: প্রথমে জানুন কোথায় যাবেন, মানে উদ্দেশ্য। তারপর যাওয়ার প্রক্রিয়াটি তৈরি করুন, মানে শৃঙ্খলা। পথের বাধাকে শক্তিতে রূপান্তর করুন, মানে সহনশীলতা। অন্যদের সাথে নিয়ে চলুন, সম্পর্ক। এবং সবশেষে জ্ঞানকে কাজে লাগিয়ে যাত্রাটা সম্পন্ন করুন, মানে কর্ম। এটাই বইটির মূল দর্শন। তাহলে যদি পুরো আলোচনাটা একবার গুছিয়ে বলি, 12 পাওয়ারফুল প্রিন্সিপলসকে একটা যাত্রার মতো করে দেখা যেতে পারে। প্রথমে আমরা আত্মবিশ্বাস আর স্বচ্ছতা দিয়ে আমাদের গন্তব্য ঠিক করলাম। হ্যাঁ। এরপর শৃঙ্খলা, ধারাবাহিকতা আর দায়িত্ববোধ দিয়ে সেই যাত্রার জন্য একটা শক্তিশালী ইঞ্জিন তৈরি করলাম। যাত্রাপথে ঝড় এলে মানসিক দৃঢ়তা আর সহনশীলতা দিয়ে তার মোকাবেলা করার শক্তি অর্জন করলাম। ঠিক। এরপর বুঝলাম এই যাত্রা একা করা সম্ভব নয়, তাই মজবুত সম্পর্ক আর সেবার মানসিকতা দিয়ে অন্যদেরও সঙ্গী করলাম। আর সবশেষে শুধু পরিকল্পনা না করে সাহস আর অধ্যবসায় দিয়ে সত্যি সেই পথে হাঁটা শুরু করলাম। আমাদের হাতে থাকা সারসংক্ষেপ অনুযায়ী বইটি একটি বাস্তবসম্মত এবং অনুপ্রেরণাদায়ক নির্দেশিকা। এই পুরো আলোচনাটা একটা খুব জরুরি প্রশ্ন তুলে ধরে। বইটা বারবার জোর দিচ্ছে যে জ্ঞানকে সাহসের সাথে কাজে লাগাতে হবে। আমরা অনেক বই পড়ি, অনেক কিছু শিখি, কিন্তু প্রায়শই সেই জ্ঞান আমাদের মনের ভেতরেই থেকে যায়, কখনো বাস্তবে রূপ নেয় না। একদম ঠিক। তাহলে শ্রোতাদের ভাবনার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে এতগুলো নীতির কথা আমরা শুনলাম, এর মধ্যে থেকে এমন কোনো একটি ছোট ইতিবাচক পদক্ষেপ নেওয়া যেতে পারে যা জ্ঞানকে কর্মে পরিণত করবে। হয়তো সেটা শৃঙ্খলার কোনো ছোট অভ্যাস, বা কারো সাথে সম্পর্ক উন্নয়নের একটি ক্ষুদ্র প্রচেষ্টা, বা নিজের কোনো ভয়ের মুখোমুখি হওয়ার সাহস। সেই প্রথম পদক্ষেপটা কি হতে পারে যা আজই এই মুহূর্ত থেকে নেওয়া সম্ভব?